ওয়েস্টার্ন কোনো মিডিয়া কিন্তু ওখানে যে নারী অধিকার হরণ হবে বা ভবিষ্যৎবাণী করে কোনো নিউজ হয় নাই। শুধুমাত্র ইন্ডিয়ার এনডিটি টিভি, অমুক টিভি, ইন্ডিয়ার বানানো কাহিনীগুলি বাংলাদেশে প্রচার করা হচ্ছে। যে ইন্ডিয়াতে মেয়েকে রেপ করে মারা হয়েছে, রেপও করা, মারা আগুনে পুড়ে মারা হয়, এই ইন্ডিয়া কোন লজ্জা ওখানে সাংবাদিকরা এই কথাগুলো লেখে? সুপ্রিয় দর্শক, pbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রতিদিনকার মতো আজকেও আমরা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সেখানে তালেবানের উত্থান, 20 বছর ক্ষমতায় থাকার পরেও বিদেশি শক্তি যেভাবে পরাজয় বরণ করেছে, তালেবানদের পক্ষে বলা হচ্ছে যে আমেরিকা পরাজয় বরণ করেছে, আমেরিকানদের পক্ষে বলা হয়েছে আমাদের যে মিশন ছিল ওসামা বিন লাদেনকে নিয়ে আসা, আমরা সেখানে সফল হয়েছি, আমাদেরকে আফগানিস্তানে থাকার আর কোনো ইচ্ছা নেই, সেহেতু আমরাও বিজয় হয়েছি। তো উইন উইন সিচুয়েশনের মধ্যে আমরা আজকে এই তালেবানদের বা আফগানিস্তান নিয়ে কথা বলবো। আর এই প্রসঙ্গে আমরা এই তালেবানদের উত্থানে প্রতিবেশী দেশগুলির ভিতরে সবচেয়ে আতঙ্কে রয়েছে ভারত, এবং কেন এবং কি কারণে ভারতের আতঙ্কটা সেটা নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বরাবরের মতোই একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, নিউ ইয়র্কের রানার পত্রিকার প্রধান সম্পাদক জনাব আবেদিন সাহেব। জি জনাব আবেদিন সাহেব, আপনাকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম ভাই, অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত সমসাময়িক, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে কথা বলে আমাকে রেখেছেন, আমি আপনাকে আবার ধন্যবাদ জানাই। এবং আফগানিস্তান এমন একটা দেশ যে জাতি 3-4বার পর পর পরাশক্তিকে পরাজিত করেছে। এখানে ব্রিটিশদের পরাজয় বরণ করতে হয়েছে, এখানে রাশিয়াকে পরাজিত করতে হয়েছে, ইউনিয়নের পরাজয় হয়েছে, এখানে আমেরিকা এবং তার যত শক্তিশালী মানে এলাই বা বন্ধু আছে সেই সব, জাপান থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন, সবাইকে এখানে পরাজয় করেন। এটা দ্রুত পরাজয়, কিন্তু শুধু আমেরিকা একা না, কিন্তু এবং এর মূল কারণ ছিল আফগানিস্তানের লোকেরা তাদের দেশকে ভালোবাসেন এবং তারা ঐক্যবদ্ধ ছিলেন। ঐক্যবদ্ধ হওয়ার কারণে একটা জাতি কিভাবে এক টুকরা দেশকে, আজকে আমেরিকাকে বলা পাওয়া যায়, শুধু আমেরিকা না, তো এন্টার ইউরোপ। আমরা যারা আমেরিকায় বসবাস করি, আমরা স্বাভাবিকভাবেই আমেরিকাকে সমর্থন করবো এবং এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি কি আসলে এই মুহূর্তে মনে করেন যে আমেরিকার কোনো ভুল হয়েছে আফগানিস্তান থেকে সৈন্য উড্ডয়ন করে? আমি মনে করি আমেরিকার জন্য, আমেরিকার ইতিহাসে এই প্রথমবারের মতো একটা পজিটিভ মানে পদক্ষেপ নেওয়া হয়েছে আফগানিস্তানে সৈন্য প্রত্যাহার করার জন্য। প্রেসিডেন্ট বাইডেন যে উদ্যোগ নিয়েছেন, এক সময় আমেরিকার যারা বিপক্ষে কথা বলছেন তারা দেখবেন এটা তারাই নিজেরাই বলবে না ইট ওয়াজ কারেক্ট, এটা সত্যি এটা অত্যন্ত দূরদর্শিতামূলক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ এই যুদ্ধ করতে গিয়ে আমেরিকা একদিন তার টাকা পয়সা নষ্ট করতেছে, তাদের জনবল, তাদের সেনাবাহিনীর সদস্যরা তারা মানে মারা যাচ্ছে, ওখানকার যারা আছে তারা মারা যাচ্ছে, অর্থ ক্ষয় এবং মানুষ ক্ষয়। একটা জাতিকে আমরা মনে করেন আমেরিকা ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ওসামা বিন লাদেনকে পাকড়াও করা, তো সেটা তো সেই মিশন তো অ্যাকমপ্লিশ হয়ে গেছে। তো এখন তো ওখানে থাকা না থাকা একই জিনিস। আমেরিকা তো ওখানে আফগানিস্তান দখল করতে যায়নি, অতএব আমেরিকার লস লাভ যদি চিন্তা করেন, আমেরিকা বিজয়ী সেখানে। আমেরিকা দখল করতে যায়নি এটা বলা ঠিক হবে না, বরঞ্চ এখন যেভাবে এই বাইডেনকে যেভাবে নিন্দা করা হচ্ছে, তার বিপক্ষে কথা বলা হচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে ওই দেশটাকে সম্পূর্ণ চুরমার না করা পর্যন্ত একটা অংশ, আমেরিকার একটা অংশ, বিশেষত তাদের যে দাবিদার আছে ভারত, তাদের লক্ষ্য ছিল যে আমেরিকা শুড স্টে দেয়ার ফর আনলিমিটেড পিরিয়ড, যতদিন পর্যন্ত সেখানে খাঁটি মুসলিম থাকবে, ততদিন পর্যন্ত ওখানে দালাল তো পুরা জাতিদের দালাল না হয়ে যাবে, ততদিন পর্যন্ত ওখানে আমেরিকা থাকুক। আমেরিকা যেদিন তাদের লাস্ট সৈন্য নিয়ে ফ্লাই করছিল, তখন সেখানের অর্থাৎ আমেরিকার যে সহযোগী বা ভারতের কিছু দালাল তৈরি করেছিল, সেই দালালদের দেশ ত্যাগের যে হিড়িক পড়েছিল, আসলে আমরা ভিডিও ক্লিপটি দেখে নেই।
আপনি ভিডিও ক্লিপটি দেখলেন, তো ওখানে যে কিভাবে হুড়মুড় করে বিমানে উঠলো বা বিমান থেকে পড়ে যাচ্ছে বিমান উড্ডয়নের সময়, এই যে হিড়িক, এটা কি আসলে এরা কি আফগানিস্তানের জাতীয়তাবাদী লোকজন ছিল, না এরা আসলে মূলত ভারতের দালাল বা আমেরিকার দালাল হিসেবে কাজ করতো? ভাই, প্রত্যেকটা দেশে একটা সুবিধাবাদী শ্রেণী তৈরি হয়। এই শ্রেণীগুলো নিজের দেশের চাইতে অন্যের দেশকে অন্যকে ভালোবাসে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তারা অন্য দেশে অনুচর হয়। তারা বুঝে না যে আমার দেশটা বাইরের লোক আসে শাসন করতেছে, হোক সেটা আমেরিকাকে নিজে দিবে তার দেশটা অন্য কেউ শাসন করুক। আজকে যারা বাইরে বিভাগে কথা বলতেছে তারা কি একবার ভাবে যে আমেরিকাতে রাশিয়া আসি শাসন করুক বা চীন আসি শাসন করুক বা ইন্ডিয়া আসি শাসন করুক? চাইবে না। তো যদি আপনি চান না, যেটা আপনি সমর্থন করেন না যে আপনাকে কেউ শাসন করুক, তাহলে আপনি কিভাবে একই ব্যক্তি একই গোষ্ঠী কিভাবে ভাবতে পারেন যে আপনার দেশকে একটা ব্যক্তিকে ধরার জন্য, ওসামা বিন লাদেনকে ধরার জন্য, মারার জন্য একটা দেশকে আক্রমণ করতে হবে, সেখানে অজানা সংখ্যক লোককে মেরে ফেলতে হবে? তার সবচেয়ে বড় কথা, এই যে লাদেন তো আপাতত তৈরি, লাদেন তো অন্য কিছু আসেনি, লাদেনকে আপনার সামনে নিয়ে আসছে, আপনার সামনে নিয়ে এসে আবার তাকে মারার নামে, তাকে ধরার নামে একটা দেশকে 20টা বছর আপনারা শাসন করেছেন, অত্যাচার করেছেন। যদি আমি যদি আমাদের থাকতে না পাই, শান্তি না পাই, তাহলে আমি মনে করি অত্যাচারিত। এটা তো কোনো কথা নয় যে আমি যে লোকটাকে আমি তৈরি করেছি তাকে ধরার জন্য দেশকে দখল করতে হবে, মানে ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ মানে বিরামহীন। ওই সময় যে পরিস্থিতিটা ছিল, মনে করেন টুইন টাওয়ার হামলা পরবর্তী সময়ে প্রেসিডেন্ট বুশ ঘোষণা করেছিলেন ওয়ার অন টেরর। সো ওয়ার অন টেররের আপনার আফগানিস্তানকে অপশন দেওয়া হয়েছিল দুইটা, একটা হলো ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমরকে তাদের কাছে সোপর্দ করুন, অথবা তারা দেশকে হামলা করবে, এবং তারা সেটাই করেছে। যেহেতু মোল্লা ওমর এবং ওসামা বিন লাদেনকে তারা হ্যান্ড ওভার করে নাই এবং তারা আফগানিস্তান দখল করেছে, কিন্তু ভাগ্য চক্রের ব্যাপারটা দেখেন, আসলে কিন্তু ওসামা বিন লাদেন উদ্ধার হয়েছে পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে হয়নি। এটাও কিন্তু তাদের একটা ব্যর্থতা বেসিক্যালি। কিন্তু পাকিস্তান থেকে উদ্ধার হওয়ার পরে তাহলে আফগানিস্তানে কেন হামলা করা হলো এবং আফগানিস্তানে এই 20টা বছর কেন শাসন করা হলো, সেই বিষয়টা একটু আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে কি, এটা আফগানিস্তানের সমস্যা হয়েছে কোথায়, এটা জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, অর্থাৎ এই দেশটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে যদি কোনো বিদেশি শক্তি বসতে পারে, আমেরিকা বসতে থাকতে পারতো সেখানে, সে চীন থেকে আরম্ভ করে রাশিয়ার, তারপরে ভারত এবং ওই ইরান, যতগুলো দেশ আসে এখানে আসে বা অন্য দেশগুলো, সন্নিহিত দেশগুলো, সবগুলো তারা কন্ট্রোল করতে পারতো। এটা কোনো ওসামা বিন লাদেন একটা অজুহাত যে তোমার এখানে, আমার এখানে কে থাকবে এটা আমি ঠিক করবো, আমি দেখবো আমার এখান থেকে কেউ কোনো ক্ষতি করতেছে কিনা। যদি কেউ ক্ষতি করে তাকে অবশ্যই ধরা উচিত, এবং সেটাকে তাদের চোখে তো মনে করতো যে সে ওখানে ক্ষতি করছে এবং একটা সংগঠিত ক্ষতি করেছে, কিন্তু ক্ষতি করার জন্য তাকে স্পেসিফিকলি কিল করতে পারত আমেরিকা ইচ্ছা করলে, যে ঠিক সে কোথায় আছে তাকে ওখানে হত্যা করা যেতে পারে, সম্ভব আমেরিকার পক্ষে। তাদের ট্রাই করতে গিয়ে ব্যর্থ হওয়ার কারণেই তো তারা দেশটাকে হামলা, না ট্রাই করতে গিয়ে ব্যর্থ হয়েছে তার কোনো প্রমাণ নাই, কিন্তু এটা একটা অজুহাত হতে পারে। তাকে ওটা আমরা বলবো না, অধিকার দিতে চাই না, কিন্তু আমি একটাই প্রশ্ন করব, একটা দেশকে, একটা ব্যক্তিকে ধরার জন্য একটা দেশকে কি এভাবে করা যায়? মানুষের বিবেক কি বলে? আচ্ছা বুঝি যে এটা ঠিক হয়নি, এখানে লাদেন থেকে টাকা ঠিক হয়নি, আমি এগ্রি করি, কিন্তু কোন কারণে আবার তারা সাদ্দাম হোসেনকেও একই অবস্থা করলো? তারা মরক্কোকে অন্য নাম দিয়া ঢুকলো, সিরিয়ার এক নাম দিয়ে ঢুকে, যে এই তো কোনো তার এই শব্দ হচ্ছে একটা পরে একটা। আবার ট্রাম্প 10টা মুসলিম রাষ্ট্রকে ব্যান করে দিয়েছে যে এরা এখানে ঢুকতে পারবে না। তো এইগুলো বোঝা হয় যে সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। এগুলা সব দেশই উদ্দেশ্যমূলক। প্রত্যেক দেশের উচিত, বিশেষ করে আমেরিকা যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যুদ্ধ করে ব্রিটেন থেকে বেরিয়ে এসেছে, সেই আমেরিকাকে আমরা কি স্বাধীনতা এবং ডেমোক্রেসির মানে জন্য অত্যন্ত, আমি যখন অদিন ঢাকা, আমি তো এখন স্টিল আমি আমেরিকা পার্সোনালি আমেরিকাকে ভালোবাসি। বিফোর কামিং টু ইউএসএ আমি
আমেরিকা আমি সাংবাদিক হওয়ার পিছনে আমেরিকার কিছু সাহায্য ছিল, অনেকগুলো বই আমাকে দিয়েছে USIS থেকে। এই বইগুলো পড়ে আমি জ্ঞানকে এনরিচ করেছি। আপনি বলেন বিশ্বের যত কিছু সমস্যা আছে, যে যে লোকেশন সমস্যা আছে, আমি ওগুলো পড়ার বুঝার ক্ষমতা অর্জন করেছি ডিউ টু আমেরিকান হেল্প। ওদের কাছে কোনো আমি এদের জন্য কিন্তু আমি রাশিয়া এখন দখল করেছে সোভিয়েত ইউনিয়ন, আমি অসংখ্য আর্টিকেল লিখেছি বোথ ইন ইংলিশ এন্ড বেঙ্গলি, এবং আমি ফ্রি অফ কস্ট, আমি শেষ করি, আমি ফ্রি অফ কস্ট লিখেছি। কেন? আমি বাই বার্থ বাই বর্ন আমি একজন ডেমোক্রেট, আমি একজন স্বাধীনতাপন্থী। বিশ্বের প্রত্যেক দেশ ছোট হোক বড় হোক, তাদের দেশটাকে লেট দেম রুল দেয়ার ওন কান্ট্রি ইন দেয়ার ওন ওয়ে। সেখানে আমার কোন রকমের হস্তক্ষেপ বা ইন্টারফিয়ার করা উচিত না। প্রত্যেক দেশকে লেট দেম গো দেয়ার ওন ওয়ে। এখন যদি আফগানের লোকেরা যদি দে ওয়ান্ট টু বি রিয়েল মুসলিম, আমি বলতে তুমি কেন মৌলবাদী? ইসলাম মৌলবাদী। আফগানিস্তানের জনগণ একটা বিরাট সংখ্যক জনগণ, মানে মেজরিটি পিপল অফ আফগান পিপল দে আর মুসলিম। ইসলামে জাস্ট ফান্ডামেন্টালিজম ইন ইসলাম, এবং ইসলাম কোন মানুষকে খুন করার সার্টিফিকেট দেয়নি। কোন গোষ্ঠী অন্য মানুষকে বিনা কারণে মারার অধিকার ইসলাম স্বীকার করে না। আপনি যদি দেখেন আসলে সেই 20 বছর আগের তালেবান আর বর্তমান তালেবান কিন্তু এক না। এখনকার এই লিডারশিপ এরা এনলাইটেন্ড, অনেকখানি এবং লেখাপড়া করা মানুষ, এরা কিন্তু যথেষ্ট। আপনি দেখেন এদের যে গত কয়টা বছর যাবত যে এরা যে আমেরিকার সাথে বসেছে বা তাদের প্রতিনিধিরা বসেছে, এই বসাতে তাদের যে ম্যাচুরিটি, পলিটিক্যাল ম্যাচুরিটি এবং সাগাসিটি, এটা আমরা কিছুটা বুঝতে পেরেছি। এখন এটাকে ওই যারা বলে এরা মৌলবাদী, আমি আমার ধর্ম করবো আমার মতো, আমি আমার ধর্ম কেমন ভাবে করবো এটা তুমি তো আমাকে শিখতে পারো না। You have no idea of Islam. যারা মূর্তি পূজা করে, বিশ্বাস করি যারা মূর্তি পূজা করে ইন্ডিয়া, যে দেশে কোনো মানুষের অধিকার নাই, এখন তো হিন্দু তাদের অধিকার নাই, যার ডেমোক্রেসি অলরেডি উদয় হয়ে গেছে, যেখানে মানুষ, ইন্ডিয়াতে এখন সেন্সর চলছে, ইন্ডিয়াতে এখন সাংবাদিকদের কথা বলার অধিকার নাই। তো এইসব কিছু আমরা দেখি, তখন সে ইন্ডিয়া আমাদের তো মৌলবাদী হয়। যেখানে প্রধানমন্ত্রী 2000 লোক মুসলমানকে মেরে ফেলেছে একবার দাঙ্গার মাধ্যমে, যে প্রধানমন্ত্রীকে আমেরিকা 10টা বছর ঢুকতে দেয়নি, যে প্রধানমন্ত্রীর নাম ছিল অনলাইনে নাম্বার 1 কিরাত, সেই প্রধানমন্ত্রী যদি বলে বিষয়টা এমন, দেখেন আমরা আমেরিকান, উই আর প্রাউড অফ বিং আমেরিকান, অফ কোর্স একজন মার্কিন নাগরিক হওয়ার বদৌলতে নিজেকে ধন্য মনে করছি। আপনি দেখেন যেভাবে একটা কথন আছে বাংলাদেশে বা আমাদের কালচারে, যে দারোগার ন্যায়ের মাঝির ক্ষমতা বেশি থাকে। তো আমেরিকা, আফগানিস্তান সহ মিডল ইস্টের যেসব দেশে যখন তাদের কার্যক্রম চালায়, তখন ভারতকে একটু প্রায়োরিটি দিয়ে ওদের দিয়ে কাজ করিয়েছে। তো এতে করে ভারত মনে করেছে কি ওই দারোগার ন্যায়ের মাঝির মতো, অর্থাৎ ক্ষমতা কিন্তু আমেরিকার হাতে, কিন্তু ভারত মনে করেছে তারা অনেক কিছু হয়ে গেছে, শেষ করতে দেন। তো তারা আফগানিস্তানে ঠিক ওইভাবেই কাজ করেছে। এখন যেহেতু আমেরিকা চলে আসার কারণে ভারতের একটা বিশাল মানে হেডেক হয়ে গেছে, মাথা ব্যথা। এখন এইটাকে কিভাবে বিশ্লেষণ করেন যে আসলে সেটাকে কিভাবে ফেরত নিবে? আমি ওকে নোকে মাঝে বলি না, এসব পেয়াদা পর্যন্ত একবারে ভৃত্য, চাকর, ভৃত্য, গোলাম, সোজা কথা গোলাম। এই গোলামরা যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছে, দখল করেছে, এই গোলামরা সেখানে হাজির হয়েছে যে আমি তোমার সাথে কাজ করব। এই গোলাম আমেরিকার বিপক্ষে কাজ করছে সিন্স 1948, ছিল ইন ফেভার অফ কমিউনিস্ট। এখন যখন ওটা এই যে কমিউনিজম মারা গেছে, মরহুম কমিউনিজম না, ডিফাঙ্ক্ট সোভিয়েত ইউনিয়ন, তখন আমেরিকা গেল। উনি যে আমেরিকা বলছে যে আমি তোমার সাথে আসবো, আমার আকাশ বাতাস যা আছে, নৌকাটি সব তোমার জন্য খোলা। এমন অপেন দালাল এবং এরকম গোলাম বিশ্বে জুড়ে পাবেন না। আমাদের বাংলাদেশকে আমি স্ট্রেস করবো, আমি প্রশংসা করি যে প্রেসিডেন্ট এখানে আমেরিকা এর অনুরোধ করছিল যে তোমরা কিছু আফগানিস্তানের কিছু লোককে তোমাদের এখানে নিও। বাংলাদেশ আউটরাইট এটাকে মানা করে দিয়েছে। আই অ্যাপ্রিসিয়েট। এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। আমার সাথে বর্তমান সরকারে আমি একটা করি, আমার দেশের সাথে আমার এই সরকার ব্যাপারে আমার অনেকগুলো আপত্তি আছে। বর্তমান সরকার আমার অনেক
আপত্তি আছে, এমনকি এই গভর্নমেন্ট আমাকে দেশে দেওয়ার জন্য মানে আমার দিচ্ছে না। তো কিন্তু যে কথা গাছগুলো তারা আমাদের দেশের পক্ষে, আমার এখানে আফগানিস্তানের কোনো অ্যাফেয়ার্স আমার জড়িত না। আফগানিস্তানের জনগণ স্বাধীন থাকুক, তারা তাদেরকে শাসন করুক, এটা আমি চাই। কিন্তু যেসব দালাল আফগান জনগণের দুঃখ কষ্ট বুঝতে পারেনি, না দুঃখ কষ্টের বিনিময়ে তারা বিশেষ দেশের গোলামি করেছে আফগানিস্তান জনগণের একটা অংশ, তারা তাই আমাদের দেশে থাকবে, এটা আমি পছন্দ করি না। তারা দেশের ভিতরে জানাবে দেশদ্রোহী, তারা আমার দেশে থাকবে কেন? যদি এমন হতো তারা যুদ্ধ করার জন্য যুদ্ধ করতেছিল, তারা বিপদে আছে, আমরা তাদেরকে অবশ্যই আশ্রয় দিতাম। আমরা তো যুদ্ধের সময় আশ্রয় নিয়েছি ইন্ডিয়াতে, আজকে সেই ইন্ডিয়া আবার আমাদেরকে খাওয়ার জন্য বসে আছে। হোয়াট এ ফ্যান্টাস্টিক! যে ইন্ডিয়ার কাশ্মীরিরা যা যুদ্ধ করছে স্বাধীনতার জন্য সিন্স 1948, আমরা শুরু করেছি 71 সনে। আমরা যদি কাশ্মীরকে বলা কি আমি শেষ করি, কাশ্মীরকে বলা টেররিস্ট, দে আর ফাইটিং ফর দ্য হোল ল্যান্ড। আমাকে বলা আর যদি কাশ্মীরিরা মানে যুদ্ধ করে টেররিস্ট হয়ে যায়, তা আমি জয়নাল আবেদিন কিভাবে দেশে যারা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হলাম? এই প্রশ্ন আমি বাংলাদেশে যারা আজকে ইন্ডিয়ার পক্ষে কথা বলেন, ইন্ডিয়াকে বন্ধু মনে করেন, তাদের সবার কাছে আমার এই প্রশ্ন। আপনারা তুলেন দেখেন, ইন্ডিয়া যতগুলি ওয়াদা করেছে বাংলাদেশে একটাও ফুলফিল করে নাই। আমার কথা শেষ করতে দাও। সো ভারতের যে এই দালালি মনোভাব, অর্থাৎ ওরা দালালি করে পশ্চিমা বিশ্বের এবং ওরা তৈরি করতে চায় আমাদের ভিতরে কিছু দালাল। তাহলে আসলে আমাদের ভিতর থেকে যেসব দালাল তৈরি হয় তাদের প্রাপ্যটা কি? আমি আপনাকে বলি এই ইন্ডিয়া যেটা দেয় ওখানে সুপার পাওয়ার বলে, এবং কি ইন্ডিয়ার 4জন প্রেসিডেন্ট বলছে ভারতকে জাতিসংঘে ভেটো পাওয়ার দেওয়া উচিত। কেন? যে ওনারা কি মানে সুপার পাওয়ার হয়ে গেছে। আসলে এরা বুঝে নাই বাংলাদেশের গ্রামের মধ্যে ওই যারা খুবই দুষ্ট মানুষ, ওরা দুইটা ছেলের মধ্যে লড়াই শুরু করে দেয়, মারামারি করে, কুস্তি লাগ। আমি সবাই দেখছি এটা লাগি, যেটা মাইল খাওয়া, এটা মাইল খায়, আর ওটাই খুব ভালো করছে আমার বিষয়টি তুললেন। দেখেন, যে দেশের মানুষ প্রায় 12% মানুষ খাইতে পারে না। আরে ভুল তথ্য। আমি আপনাকে আজকের ইন্ডিয়ান আনন্দবাজার পত্রিকার সম্পাদকে বলবেন, ওরা বলছে সাব সাহারান অর্থাৎ সাহারা মরুভূমির পাশে যেসব দেশ আছে সাবসাহারান বলে, ওইসব দেশে মানুষ যেমন দুর্ভিক্ষে কবলিত, ভারতের অবস্থা তার চাইতেও নিচে। আজকে প্লিজ, আজকে যারা আমার কথা শুনছেন তারা আজকের আনন্দবাজার পত্রিকার সম্পাদকে পড়েন। মানুষের খাবার নাই, তাদের বাথরুম যাইতে হয় রেল লাইনে, এবং তারা করে পশ্চিমা বিশ্বের দালালি। তারা যখন দাবি করে যে ষষ্ঠ শক্তি হবে, তারা ভেটো পাওয়ার দিতে হবে, এটা হাস্যকর ছাড়া মানুষ এদেরকে লজ্জার। আমি 1993 একটা বই লিখেছি, ইন্ডিয়া নিজ ভেটো পাওয়ার, এটা লিখে বড় একটা স্পষ্ট চিহ্ন, ওটাতে পড়েন। এখন ইংলিশটা আমার কাছে ছোট বই, ইংরেজিটা আমার কাছে এখন আছে, ওইটা পড়লে বুঝবেন ইন্ডিয়া কত পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। গরিবদের মধ্যে সবচেয়ে গরিব হচ্ছে ইন্ডিয়া। এখন স্টিল টুডে আপনি মনে করেন টাটা ফাটা এগুলা আফগানি দিয়া এই সমস্ত ইন্ডিয়া বুঝায় না, যাকে নিয়েও তো ওখানে কেন গেল ইন্ডিয়া কেন গেল? আমি একটা কথা বলতে চাই, ইন্ডিয়া কেন গেল আপনাকে একটা বুঝতে হবে। ইন্ডিয়া চেয়েছিল, ইন্ডিয়ার লক্ষ্য ছিল ওইখান থেকে আর আমেরিকা কখনো যাবে না, আর আমেরিকার কাঁধে উঠে ওইখানে তার একটা ঘাঁটি তৈরি করবে, যে ঘাঁটিটা ব্যবহার হবে পাকিস্তানের বিরুদ্ধে। অলরেডি শুরু করা হয়েছিল, মানে বেলুচিস্তান এমনকি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এমনকি সিন্ধের ভিতরে। মোদি বলছে 2015 সালের 15 আগস্ট তাদের স্বাধীনতা বার্ষিকী দিবসে মোদি ওপেন ঘোষণা করেছে, পিপল অফ বেলুচিস্তান, Sindh, come to India. We are ready to help you. You are our brothers. We are ready to help you. Train you here and fight against Pakistan. Open বলেছে এটা। আজকে আর সেই ইন্ডিয়া একেবারে কি যে বাংলাদেশ থেকে তার নর্থ ইস্ট ইন্ডিয়াকে স্বাধীন করার জন্য আমরা পয়সা দেওয়া সাহায্য করেছি, তারেক রহমান সাহায্য করেছে, তারেক রহমান কেস দেওয়া হয়েছে। আরে তোরা তো ওখানে অবৈধ। ইন্ডিয়া ইজ অ্যান ইলিগাল অকুপায়ার অফ নর্থ ইস্ট ইন্ডিয়া।
NTR in Northern India was never a part of India. India didn't allow to hold plebiscites or referendum in Northeast India. ওদের ভোট ছাড়া ইচ্ছার বাইরে গিয়ে এই কুচক্রি মহল, গান্ধীর মতো কুচক্রি, গান্ধীর কি নাম, নেহরুর মতো কুচক্রি, এই কুচক্রিটা এন্টায়ার ইন্ডিয়াকে এইভাবে ভাগ করেছে। ইন্ডিয়ার বর্তমান যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের 48% ইন্ডিয়ার ভূখণ্ড নয়। আপনারা পড়ে দেখেন, উইকিপিডিয়াতে যান, লেখা আছে ইন্ডিয়ার 48% ভূখণ্ড, 48% অংশ ইন্ডিয়ার টেরিটরি না। আসাম, মেঘালয়, আন্দামান দ্বীপপুঞ্জ কিংবা নিকোবর দ্বীপপুঞ্জ কিংবা কি বলে নাম, এই গোয়া, দমন, দিউ, নর্থ ইস্ট ইন্ডিয়া, সিকিম, কাশ্মীর, এগুলো একটা ইন্ডিয়ার অংশ না। এবং হায়দ্রাবাদ ইন্ডিয়ার অংশ না। আজকে দে উইল কাম, ইজ আ কামিং। এই যে আজকে যে পতন হয়েছে, ইন্ডিয়ার পতন, আমি তো আমেরিকার পতন মনে করি না। আমেরিকা ক্যান জাস্ট মেক ইট অল এমেড হিজ ওন প্রবলেম, যে যাতে মিনিমাইজ করতে পারবে, বা ইন্ডিয়া পারবে না। ইন্ডিয়া আমার কাছে হাসি আসে, আপনি যখন দেখেন, আমরা যখন আমেরিকায় থাকি, আমরা তো দেখি সব কালচারের লোকজন এখানে আসে। আপনি যদি এভারেজে দেখেন যে ইন্ডিয়ান লোক যখন এখানে আসে, তাদের চলাফেরা, তাদের স্টাইল, তাদের মন মানসিকতা, আমার তো মনে হয় নেপালের যেসব সাধারণ মানুষ আছে তাদের চেয়েও তো নিকৃষ্টতম হয় ভারতের লোকজনের মন মানসিকতা, সেটা যত বড় নেতাই হোক না কেন। মিলে থাকি, ইউ ক্যান অ্যামেন্ড দেম, ওদের এবারে এরা তৈরি হয়েছে, এদের কোনো, অথচ তাদেরকে আবার আমাদের দেশের কিছু লোক গুরু মনে করে। তো এদের মন যারা যোগ্যতা সম্পূর্ণ নয়, যাদের মেধা সম্পন্ন নয়, মেধাহীন যারা, ওরা ওইসব লোককে ইন্ডিয়া পিক করে, যে সব লোককে যেমন ইচ্ছা তেমনি নাচা পুতুলের কি দোষ। ওই রকম একটা বুদ্ধিমান ব্যক্তিকে আপনি দেখবেন না সেখানে আছে। দেখলে কি মনে করেন যে শেখ মুজিবুর রহমানকে ইন্ডিয়া মেরেছে। আমি একটা লেখা দিয়েছি, আজকে পাঠাবো, আপনি দেখেন, আমি প্রমাণ দিয়ে দিয়েছি। আর যদি কেউ পারে আমার লেখাটাকে তার মাইনাস করুক, বলুক যে মিথ্যা কথা, একটা শব্দ লেখা আছে সেখানে। তো আজকে যদি এরা বুদ্ধিমান হতো, কখনোই নেভার এবার এরা ইন্ডিয়াকে বলতো না রক্তের সম্পর্ক। মাত্র 10 দিন যুদ্ধ করেছে, রক্তের সম্পর্ক। আর একদিন দেখেন, আমেরিকার জন্য, ভিয়েতনামের জন্য চীন 25 ইয়ার্স যুদ্ধ করেছে ভিয়েতনামকে সরাসরি। আর ভিয়েতনামকে কিন্তু ভিয়েতনাম কিন্তু চীনকে এটা বলে না। আমেরিকার যে 60 বছর, তাদের কথাটা কিন্তু আমি সমর্থন করি, তাদের সাথে যে রক্তের সম্পর্ক। তার কারণ কি জানেন? ভারত হলো পশ্চিমা বিশ্বের ভৃত্য, ভারতের ভৃত্য তারা, গোলামে তো রক্তের সম্পর্ক হতেই পারে। কিন্তু বাংলাদেশে আপনি যদি দেখেন, যারা ব্যক্তিত্ব নিয়ে চলে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন বিদেশে যায়, তার সম্মান, তার ব্যক্তিত্ব, সেরকম একটা সম্মান ওরা কি অর্জন করতে পেরেছে? ভারতে তো আমাদের এই যে বর্তমান অনির্বাচিত প্রধানমন্ত্রী গিয়েছিল, তাকে কিভাবে বেইজ্জতি করা হয়েছে। তো আসলে তাদের তো রক্তের সম্পর্ক বলাটা ব্যাঠিক না, কারণ তারা তো ভৃত্যের সম্পর্কটা ওরকম হওয়া উচিত, তাই না? না, আমার এটা তো ওদের জন্য, হয়তো ওদেরকে যেহেতু ক্ষমতায় রেখেছে, ক্ষমতায় এনেছে, মানে ইন্ডিয়ার সামনে পিছিয়ে আরো অনেক শক্তি ছিল, সে এটা লুকাতে চাই না। কিন্তু আমি মনে করি ইন্ডিয়ার নিজের এখন সে দেমাকে দেবাসী, এখন পালাইছে ওরা আগে। এখন আমি মনে করি যেসব আফগানিস্তানের লোকাল ঢুকছে এর মধ্যে, কি বলে ইন্ডিয়া ঢুকছে, এর মধ্যে অর্ধেকের বেশি আছে খাঁটি মুসলমান। এবং একদিন আসবে যখন এই আফগানিস্তানের এই লোকগুলা তাদের ভুল বুঝবে এবং এটা বুঝবে যে এই ইন্ডিয়া আমাদের শত্রু। ইন্ডিয়া গেছে আমার দেশে আমাদেরকে অমুসলিম করার জন্য, মূর্তি পূজা করার জন্য, যে মূর্তি পূজা খ্রিস্টানরা করে না, বিশ্বের কোন শক্তি এমনকি বৌদ্ধরা এবং মূর্তি পূজা করে না, এরা করে। এবং এদের অসংখ্য গড আছে, 33 কোটি গড আছে। এরকম একটা জাতি যাদের গডের নামও জানেন এরা, যারা সম্ভব নয়। গল্প কাহিনী এটা ছিল রামকে ওইখানে গেছে, ওইখানে আগুনে পুষছে, এটা রূপকথাকে তারা বানাইছে তাদের রামায়ণ। আসে রামায়ণ তন্ত্র আমাদের দেশে কোন করে বড় রামায়ণ পড়ে দেখাচ্ছে ওনার প্রভুদেরকে, দেখো আমি তো একমাত্র খাঁটি মাল, তোমার দাঁড়াও তোমাদের, আমি তোমাদের রামায়ণ পড়তেছি। আমি ফেসবুকে দেখে ওই লোকটাকে আমি চিনি ভালো করে, ওই লোকটাকে আমি, আপনারা চিনেন, আমি কিন্তু ভালো করে চিনি।
তো ওই ওনাকে দিয়ে উনি পড়ে আর রামায়ণ ওই যে পড়তেছে ওটা আবার শুয়ে পড়তেছে। এটা নাম উল্লেখ করতে পারেন, আমার কাছে ছবিটা আছে, জনাব ওবায়দুল কাদের সাহেব। ওই যে আমি কি নাম বলে সম্মানিত ব্যক্তি, এরা সম্মানিত ব্যক্তি, এরা সম্মানিত অনেকেরই ছিল। সেই বিষয়টা সেইটা না, বিষয়টা বলতে যাচ্ছি যে আমার কথা হলো যে ভারত হলো পশ্চিমাদের ভৃত্য, তাদের ভৃত্য হয়ে আবার দারওয়ানও খাবে না, গোলাম কিন্তু উপযুক্ত শব্দ। কারণ যখন প্রভু পতন হয়েছে গোলাম আগে ভাগছে যে আমাকে এবার আমার মাপ নাই, বুঝলেন? আপনি মনে করেন সে কেমন পরাশক্তি, আফগানিস্তানের লোক থেকে লোক আনার জন্য তারা চার্টার বিমান ভাড়া করেছে অন্য দেশ থেকে। কেন ইমাজিন ইট, যা বাহিরের দেশ থেকে সে বিমান ভাড়া করতে হয়েছে কত 200-300 বা 500 বা 1000 লোক আছে আনার জন্য। ওনার কতবার চাঁদে যায়, চন্দ্র অভিযান যায়। যখন ভাঙি পড়ছে তখন এই মোদি ওখানে মুস্তা গেছে, যখন ভাঙি পড়ছে চন্দ্র অভিযান উনি বসে আছে লাভ দেওয়ার জন্য, আমার সফল হয়েছে। ভাঙি পড়ছে তখন মোদি সেখানে মুস্তা গেছে, কথা বলেছে। এখন যে মুসছে, এখন তো সে দিন রাত স্বপ্ন দেখে কখন তালেবান আসে আমাদের এখানে, কখন আমার দিকে তাক করে। এখন দিবা স্বপ্ন হয়ে গেছে এটা যে এটা। আরে ভাই আপনি তো খেলা দেখবেন একটু পরে, এখন তো মাত্র শুরু। ইন্ডিয়াকে ভাঙার জন্য যে যে একটা মানে ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছিল, সে ব্যাকগ্রাউন্ডটা তালেবানরা সামনে নিয়ে আসছে, একবারে ওপেন নিয়ে আসছে। হ্যাঁ, অনেক কাছে আসছে আর কি। তো এটা হয়েছে লাভ হয়েছে কি, ইন্ডিয়ার যেসব জনগণ ইন্ডিয়া নামক একটা শক্তি, একটা দখলদার শক্তি দখলে আছে, তাদের জন্য একটা আল্লাহর রহমত বলি আমি মনে করি। সেই দেখবেন আপনি কতগুলা দেশ তৈরি হয় এখান থেকে, অটোমেটিক কেউ সাহায্য করতে হবে না, কেউ। মোদী নিজেই নিজের এখন জীবন বাঁচানোর জন্য, কারণ এন্টার ইন্ডিয়ান জনগোষ্ঠী, কৃষকরা মানে শ্রমিকরা, এই দুইটা গোষ্ঠী যারা একটা দেশের প্রাণ, সাধারণ শ্রমিক আর কৃষক, এই দুটা গোষ্ঠী সম্পূর্ণ মোদীতন্ত্রের বিরুদ্ধে। আর তার বিরুদ্ধে তারা লিবারেল যারা হিন্দু আছে, যাদের তুমি তো হিন্দু হও নো প্রবলেম, তুমি হিন্দু হয়ে থাকো, অন্যকে ডিস্টার্ব করো না। তুমি তোমার এন্টার ইন্ডিয়ার পাশে যেসব দেশ আছে প্রত্যেক দেশ ইন্ডিয়ার বিরুদ্ধে, সে কত থাকবে কেমনি? আপনার এলাকার সব লোক মারামারি করেই পারবেন। ভাই আমি কিন্তু এই যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, বাট যে জিনিসটা দেখেন, নেপালও তো হিন্দু, কিন্তু আপনি যদি তাকিয়ে দেখেন নিউ ইয়র্কে বা আমরা আমেরিকা যেখানে থাকি, একটা নেপালি একটা ভারতীয়কে সম্মান করে না, একটা নেপালি একটা ভারতীয়কে দেখলে গালি দেওয়া ছাড়া কথা বলে না। তাহলে হিন্দু ঘৃণা, অর্থাৎ আমি এরকম যে ভৃত্য প্রকৃতির মানুষ, ওদেরকে পছন্দ করার মতো কোনো ব্যক্তিত্ব ওদের ভিতরে নাই। যেই দেশ বলেন সবাই ঘৃণা করে ইন্ডিয়াতে, এর কারণটা কি? আমি আপনার কথাটা বুঝে বলি। আমি একজন নেপালি সাংবাদিকের ইন্টারভিউ নিয়েছি, ওর বাবাও ছিল এই রয়্যাল লোক, সে বাবা ছিল এই কি বলে এটা পুরোহিত বলে, সে নেপালি পুরোহিত, গুর্খাদের হয়ে গেছে বাংলাদেশে, ঢাকেশ্বরী মন্দিরে ওনার কাজ ছিল, এবং ওনার কাজ ছিল শুধুমাত্র আমাদের দেশকে ওই রয়্যাল লোক তৈরি করা। এখন সে বলছে, লোকটা বলছে যে আমার বাবাও রয়্যাল লোক ছিল, আপনার নেপালে এমন কোন লোক নাই যার যে ইন্ডিয়ার টাকা খায় না, রাজনীতিক থেকে আরম্ভ করে সাংবাদিক, স্কুল মাস্টার, নার্স, সবাই, কিন্তু ওরা টাকা নেয় কিন্তু ইন্ডিয়াকে হয়ে কাজ করে না। আই অ্যাপ্রিসিয়েট ইট। যেসব প্রধানমন্ত্রীর আমলে ইন্ডিয়াতে 3-4টা জায়গা দখল করার জন্য তারা বলছে আমাদের জায়গা ছেড়ে দিতে হবে না, ইন্ডিয়ান পুলিশকে নিয়ে পিটে ওখানে ধরে রাখে, চিন্তা করতে পারেন? ইন্ডিয়া এরকম মান সবখানে খাবে, যখন ইন্ডিয়ানরা আমাদের দেশে পালানোর সময় পাবে না ইনশাল্লাহ। আরে যেখানে আফগানিস্তানের মাত্র 4 কোটি লোক, আমরা হচ্ছি 18 থেকে 20 কোটি লোক। দ্বিতীয়ত আমাদের 1.5 কোটি লোকের মতো বিদেশে কাজ করে। ইটস এ ব্লেসিংস। আমাদের দেশের আমরা এখন সব দিকে ইনশাল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তো ইন্ডিয়া কোন আক্কেলে মনে করে যে দেশের 10% লোককে, সুবিধাবাদী লোককে নিয়ে তারা আমাদের দেশ শাসন করবে, সবাইকে মেরে বাকি 90% মেরে ফেলবে? ইটস নেভার পসিবল। বাংলাদেশিরা ভদ্র জাতি বিধায় অনেকদিন সহ্য করেছে, বাট দিন বেশি নাই, এভাবে সহ্য আর করবে না। তো হয়তো তারা দাঁড়িয়ে যাবে। কিন্তু আমার কথাটা হলো, আমি
কোনো দেশের স্বাধীনতার বিরুদ্ধে বা কোনো দেশ ভেঙে যাক সেটা আমি বলবো না, বাট মুক্তিকামী মানুষের পক্ষে, যারা মুক্তি চায় অন্যায়ের বিরুদ্ধে, তাদের পক্ষে আমরা কথা বলবো। আমাদের শাসনতন্ত্রে লেখা আছে, শাসনতন্ত্রে লেখা আছে কি, যে বাংলাদেশ যে কোনো মুক্তিকামী মানুষের পক্ষে থাকবে। আমরা সেই অর্থে নর্থ ইস্ট ইন্ডিয়া মুক্তিকামী মানুষ, শ্রীলঙ্কাতে কোনো লোক ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মানুষ, আমাদের দেশে কি ক্ষতিগ্রস্ত হয়, আমরা তাদের পক্ষে থাকবো, কিন্তু অন্যায়কে সমর্থন করবো না। আমরা অন্যায়কে, শ্রীলঙ্কা ভেঙে দেওয়া হোক এটা আমরা চাইবো না, মায়ানমার ভাঙা হোক এটা আমরা চাইবো না, কিন্তু এই লোকটা আমাদের ছোট দেশ, এখানে সে নর্থে আমাদের সেটা হিল ক্লাসে ভাঙার জন্য চেষ্টা করতেছে। ঠিক আছে, এই যে আজকে মানে গত কয়েকদিন আগে একটু মারামারি হয়েছে আসাম আর ইয়ের মধ্যে, কি আসাম মিজোরাম এন্টা আমাদের জায়গা, লুসাই হিল ইটস এ পার্ট অফ বেঙ্গল। 1874 সনে এটাকে আমাদের দেশ থেকে নিয়ে আসামে ঢুকেছে ব্রিটিশ গভর্নমেন্ট, আমরা সেটা মানি না। যদি ইন্ডিয়া ডুরান লাইন না মানে, অমুক লাইন না মানে, বিভক্তি না মানে, হ্যাঁ, ইন্ডিয়ান আসামের লোক বলে ধরে না মানে, আমরা কেন ওটা মানবো? আমরা কেন ওই কি বলে যে ভাগাভাগি হচ্ছে আমাদের জায়গাগুলো বাদ দিয়ে দেবো? আমাদের করিমগঞ্জে আমাদের জায়গা, খোদাই আমাদের জায়গা, গোয়ালপাড়া আমাদের জায়গা, কি আছে না, ওই এরকম 9টা ডিস্ট্রিক্ট আছে ইনসাইড আসাম, যেগুলো মুসলিম সংখ্যা গরিষ্ঠ। আজও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে ভারত স্বাধীন ভাগ হয়েছে। সেদিন একটা গল্প না বললেই নয়, একটা ইন্ডিয়ান, উনি নাকি উত্তরপ্রদেশের কোনো একটা জায়গার এমএলএ বা কোনো কিছু একটা, এটা ছিল ম্যানহাটনে একটা হোটেলের সামনে। আমি যাচ্ছিলাম, তো দেখি যে দারোয়ান সে ওটাকে খুব গালাগালি করছে পিছনে, খুব মানে ব্যাপকভাবে ইন্ডিয়ানটাকে। তা আমি বললাম কি হয়েছে? বললো যে দেখো, নিউ ইয়র্কে সাধারণ কর্মচারীরা টিপসের উপরে নির্ভর করে, তাই না? তো ওর লাগেজ ছিল অনেকগুলি, লাগেজ উঠে দেওয়ার পরে সেই দারোয়ানটাকে 1 টাকা টিপসও দেয় না ইন্ডিয়ান, সে অথচ দাবি করে সে এমএলএ, সে অনেক কিছু। তো তারপরে তাকে যেই কথাগুলি শুনালো একজন এমএলএ হইয়া, মানে আমি লজ্জায় পরে কি বলবো, পাশ কেটে চলে গেছি যে এটা বুঝুন না, মানুষ ভারতের এমএলএ, তারও লজ্জা নেই না, এটা কেন তো বুঝুন নাই, এরা তো বেশি গোলাম, এদের পরিচয় গোলাম, এরা মুসলমানদের গোলামি করেছে, এরা যত বিদেশি শক্তি সবার গোলামি করেছে, এরা ওরা মেয়ে দিয়ে ওদের খাতির করেছে। ঠিক আছে, এদের ইতিহাসটা আপনি পড়েননি ভালো করে, আপনি এদের ইতিহাস বলতে এখন ও বাবা কত শক্তি, কত কিছু দালাল তৈরি হয়েছে, যে বড় শক্তি কিছু আমাদেরকে দালাল তৈরি হয়েছে, এরা ওদের গোলাম, আমি ওদের গোলামি মনে করি। নির্বোধ যারা, যাদের কোনো লেখাপড়া নাই, লেখাপড়া আছে কাগজ নিয়ে পাস করেছে, এমএ পাস, পিএইচডি হোল্ডার। আরে পিএইচডি করলে কি তুমি জ্ঞানের সাগর হয়ে গেল তুমি? আর তুমি দেশকে ভালোবাসা, যে লোকটা দেশকে ভালোবাসে না, ধর্মকে ভালোবাসা, সে তো নির্বোধ, সে পশুর মতো। ছাগল বেশি বেলায় ছাগল অন্য বাড়ির মার্কে চলে যায়, গরু বেশি বেলায় গরু অন্য আগে তারা ভুলে যায়। আমরা গরু ছাগল হয়নি, মানুষ হয়েছি। আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, সত্য ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা দিয়েছে, যেগুলা ওইসব আমি আপনাকে বলছি, ওরা পদ্মভূষণ পায়। আরে পদ্মভূষণ তুই পালি, তুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুই কোন আক্কেলে অন্যায়কে সমর্থন করস? তুই কোন আক্কেলে ভোট নাই, ভোট দেয় না কেউ, তুই হেরে সমর্থন করস? তুই কোন আক্কেলে মানুষ ঘুমাই আছে, ঘুমতে নিয়ে মারি বলায় কারণ এগুলো বোবা হয়ে গেছে, গোলামি করতে করতে এদের বিবেক বিক্রি হয়ে গেছে। আরে কি আছে না, একটা আছে লন্ডন থাকে, সেলোকে কি কোন মনি, এটার নাম ওই পরিমণির জন্য কাঁদে, এই পরিমণির অধিকার নষ্ট করা হচ্ছে, তার অধিকার কিসে? একটা লোক, একটা মানুষ, সে কথা বলছেন, আমি আবার এটা করেন, এটা বলেন না। এই লোকটা আবার ওই ছাত্রদের শতজন নাকি আবার অনেক সমর্থন করেছে, আমি নাম দেখছি, শতজন নাম দেখছি, সবগুলো এরকম। আরে যার মধ্যে চরিত্র নিজেরই নাই, সে অন্যের চরিত্র নিয়ে কথা বলা তো উচিত নয়। আর পরিবারে কি করেছে, এটা ওপেন সিক্রেট। আপনি কেন তার বিক্রি করার জন্য, আপনি কেন আপনাকে বিক্রি করবেন? আপনার বিক্রি করার জন্য আপনি যাবেন কেন সেখানে? যদি আপনার প্রতি অবিচার হয়েছে, অবিচার হলে অবশ্যই আবার বিচার চাইবো নিঃসন্দেহে, কিন্তু আগে তো আপনার বিচার হয়েছে। যদি আপনি যদি সৎ থাকেন, যে আপনি মানে এসব কাজে লিপ্ত না হতেন, তাতে আপনার এই পরিচিত হতো না। আপনার কি, আপনার যোগ্যতা কোথায়? আপনাকে আল্লাহ সুন্দরী বানাইছে, তো আপনি সেল করবেন, তো সেল করলে তো মারামারি হবেই, সেল করলে তো মারামারি হবে। যদি বাজারে তো এসব দুজনের মধ্যে রেশারেশি হবেই। উনি আসলে ওই রেশারেশির শিকার হয়ে গেছে।
এইখান থেকে এইখানে আব্দুল জামাল চৌধুরী ওনার জন্য কাজে আজকে আফগানিস্তানের মহিলারা কেমন আছে, মেয়েরা কেমন থাকবে, সেই কথার জন্য অনেক মানুষ বলে যেন ওরা কোনো সমস্যা না হয়, পুরুষের কথা কয় না, শুধু মেয়েদের কথা। তোমরা মেয়ে যদি পুরুষটা থাকে একজন, তাহলে মেয়েরা কোথেকে আসবে, আর মেয়ে না আসলে পুরুষ কোথেকে আসবে? এই যে একটা আল্লাহ দেওয়া জিনিস, আল্লাহ দেওয়া একে শুধু পুরুষের বাদ, পুরুষে মানুষ কিন্তু সব ক্ষতি করতেছে, তারপরে মেরে ফেলো। যারা নারী অধিকার চাও, নারীকে আমাদের মতো করে ফেলো, তাই গলার স্বর চেঞ্জ হয়ে যাও, তো এত কিছু করো, পারো কিনা? তাদের দেহের আপনি যদি একটা জিনিস দেখেন, এই যে তালিবান ক্ষমতা আসার পরের থেকে ওয়েস্টার্ন কোনো মিডিয়া কিন্তু ওখানে যে নারী অধিকার হরণ হবে বা ভবিষ্যৎবাণী করে কোনো নিউজ হয় নাই। শুধুমাত্র ইন্ডিয়ার এনডিটি টিভি, অমুক টিভি, ইন্ডিয়ার বানানো কাহিনীগুলি বাংলাদেশে প্রচার করা হচ্ছে। এটা একটা মানে এমন প্রোপাগান্ডা, মনে হয় যেন ওরা ইন্ডিয়ার এমন দালালের দালাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এটা পড়েছি, কিন্তু যে ইন্ডিয়াতে মেয়েকে রেপ করে তার যৌনাঙ্গ দিয়ে রড ঢুকে দেওয়া হয়েছে, যে ইন্ডিয়াতে মেয়েকে রেপ করে মারা হয়েছে, যে ইন্ডিয়াতে গণহারে মারা হয়, গ্রেফ করা, মারা, আগুনে পুড়ে মারা হয়, এই ইন্ডিয়া কোন লজ্জা ওখানে সাংবাদিকরা এই কথাগুলো দেখে? আগে তো ওদের বিচার হওয়া উচিত যে তোমার দেশে মেয়েকে রেপ করে তার যৌনাঙ্গ দিয়ে রড ঢুকে দেওয়া হয়েছে। কত অমানবিক, কত অমানবিক এরা! আর সেই দেশটা বলে ওনাকে ডেমোক্রেসিতে বিশ্বাস করে, ওনারা কখনো গণতন্ত্রের কথা বলে, আবার তারা আমাদের দেশে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের দেশে ভোটারবিহীন সরকার তৈরি করে, আমাদের মেয়েদেরকে রেপ করায়। আজকে মরিমনির জন্য কাটি করা হয়েছে, কামতেছে একটা গ্রুপ, ঠিক আছে, পরিমনি অন্যায় শিকার হয়েছে, ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম। তাহলে গত বছর যাবৎ যে অসংখ্য মেয়েকে ছাত্রলীগের ছেলেরা, আওয়ামী লীগের ছেলেরা রেপ করেছে, মেরে ফেলেছে, ওদের জন্য আপনারা কি কোথায় ছিলেন তখন? তখন তো একটা কথাও লেখেননি যে সিলেট থেকে আরম্ভ সারা ইয়েতে মানে যাকে মেয়েকে, মাদ্রাসা পড়ার মেয়েকে মেরে ফেলেছে, ওই বিচার তো হয়নি কারণ। যাক, আসুন আমরা এখন আফগানিস্তান নিয়ে কথা বলি। আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে কি হতে পারে মনে করেন পরিকল্পনা? এখানে আমি একটা কথা বলি, আমি কিন্তু আফগানিস্তানে মানে কি বলে না, মনে করি না আফগানিস্তানে পুরা তালেবানরা পুরা বিজয়ী হয়েছে। যখন তালেবানরা আফগানিস্তান থেকে ক্ষুধামুক্ত করবে, আফগানিস্তানের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, সব মানুষ নিরাপদে বাঁচতে পারবে, সব অন্যায়ের বিচার হবে এবং অন্যায়ের বিচারের নাম দিয়া অবিচার হবে, এইসব থেকে উদ্ধার করতে হবে আফগানিস্তানকে। দ্বিতীয়ত আফগানিস্তান ক্ষুধা দারিদ্র মুক্ত হতে হবে, এখানে দুর্নীতি মুক্ত হতে হবে। আজকে এই কথা একটা কথা বলা দরকার সময়, এই গনি সরকারের আমলে, এই আমেরিকা থাকাকালীন আমেরিকাতে আফগানিস্তান ব্যাপক দুর্নীতি হয়েছে, র্যান্ডম দুর্নীতি হয়েছে। আজকে এই চোরটা করে গেছে আমাদের দেশের মতো, নিজের দেশে যুদ্ধ করে আর মানুষ যুদ্ধের জন্য দেশ স্বাধীন করার জন্য লড়াই করে, আর এই দেশদ্রোহীরা তাদের স্বার্থ তৈরির জন্য, টাকা বানানোর জন্য আমার র্যান্ডম মানে দুর্নীতি করেছে। আজকে আমাদের দেশ তো একই অবস্থা, যে সমস্ত সম্পদ গুলো চুরি করে, ডাকাতি করে না, জোর করে তারা বিদেশি চালান করে দিয়েছে। তাইলে এদের জন্য আজ কোনো কথা নেই, এদের অন্যায় কাজের বিরুদ্ধে কোনো কথা ইন্ডিয়ান পত্রিকা উঠে না। মনে হচ্ছে এরা ধোয়া তুলসী পাতা, এত ভালো মানুষ নাই আর নাই। যখনই আপনি ইন্ডিয়া দালালি করবেন, আপনি পদ্মভূষণ পাবেন। তালেবান নিয়ে যত লেখাই ইন্ডিয়ান পত্রিকা বা ইন্ডিয়ান টেলিভিশনে দেখানো হয়, সবগুলি তাদের ভয়ের মানে ভয় থেকে তৈরি করা রিপোর্ট, এগুলি আসলে বাস্তবতা না। না না, আমি আপনাকে বলছি, ওখানে সাংবাদিকদের মধ্যে অনেক আছে যাদের কোনো মানবিকতা বোধ নাই, এটা একটা কিলার। সুপ্রিয় দর্শক, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হলো আমাদের প্রতিবেশী দেশগুলির ভিতরে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশের পক্ষ থেকে জনগণের মধ্য থেকে মনে হয় 90% তালেবানের উত্থানকে সমর্থন করছে, কিন্তু সেই অশিক্ষিত তালেবান আর বর্তমান 20 বছর পরের তালেবান সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এই তালেবান তারা দেশটাকে যেভাবে শাসন করতে যাচ্ছে, তাদের পলিসি, তাদের যে নতুন ম্যানিফেস্টো, তাতে মনে হচ্ছে তারা অত্যন্ত সুশিক্ষিত এবং অত্যন্ত সুগঠিতভাবে দেশটাকে গঠন করতে যাচ্ছে। তাহলে আমাদের প্রতিবেশী দেশগুলির কিন্তু আতঙ্কে থাকার কথা নয়।
যেখানে পাকিস্তান পুরোদমে সমর্থন করছে, বাংলাদেশের 90% বেশি মানুষ সমর্থন করছে, নেপালের মানুষ যদিও হিন্দুত্ববাদী তারপরেও কিন্তু তারা সমর্থন করছে। এর একটাই মাত্র কারণ, সকল দেশের ভারতের প্রতি ঘৃণা। আর এই ভারতের প্রতি ঘৃণা থাকার কারণেই সবগুলি দেশের যেহেতু ঘৃণা, এবং আফগানিস্তানে তালেবানদের উত্থান, ভারতের মূল আতঙ্কটা সেখানেই। আর সেজন্যই ভারতের মিডিয়াগুলি একের পর এক তালেবানদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, বিশ্বের কোন দেশের, অর্থাৎ পশ্চিমা বিশ্বের কোন দেশের মিডিয়া কিন্তু এইভাবে তালেবানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে না। বাংলাদেশের কিছু দালাল মিডিয়া ভারতের কিছু মিডিয়াকে লক্ষ্য করে, তাদের ফলো করে বাংলাদেশে তাদের তালেবান বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা চাই একটা সুশৃঙ্খল তালেবান আফগানিস্তানকে সুন্দরভাবে শাসন করুক, কোনরূপ অন্যায় এবং অবিচারের সম্মুখীন না হোক, কিংবা তারা নিজেরা অন্যায় কিংবা অবিচার না করুক। সে দেশের মহিলারা মানবাধিকার নিয়েই বেঁচে থাকুক, তাদের সকল অধিকার নিয়ে বেঁচে থাকুক, সামনে এগিয়ে আসুক। আফগানিস্তানের সুসফলতা কামনা করছি। সেই সাথে আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন সবাই। সেই পর্যন্ত খোদা হাফেজ।